অনেক রকম নাটক হয়েছে। বায়ার্ন মিউনিখ হেরে গেছে 3-0 গোলে ফেইনুর্দের বিপক্ষে। ইন্টার মিলান জিতেছে, এসি মিলান জিতেছে, রিয়াল মাদ্রিদ 5-1 গোলে জালসবুর্গকে হারিয়ে দিয়েছে, যেটা বেশ অনুমিতই ছিল। রাতের সবচেয়ে বড় অঘটন বলবেন কোনটাকে আসলে? রাতের সবচেয়ে বড় অঘটন যদি ওই যে কাগজে কলমে বলতে চান, ফেইনুর্ডকে অঘটনও বলা যায় না, কারণ দেখেন আপনি ম্যানচেস্টার সিটির সঙ্গে এই ফেইনুর্ড কিন্তু ওই লাস্টের দিকে গিয়েই ম্যাচটা বের করে আনলো। ফেইনুর্ডের সঙ্গে বায়ার্ন মিউনিখের সমস্যাটা একটা বলা দরকার, সেটা হচ্ছে এগেইন দায়ো উপমেকানো এবং কিম মিন জায়ের আসলে কম্বিনেশনটা ডাজন্ট ওয়ার্ক। এবং প্রথম গোলটা সান্তিয়াগো হিমেনেজ যেভাবে করেছিলেন ওইটা বাইপাস করেই আসলে সেটা করেছিলেন। তারপর পেনাল্টি থেকে একটা গোল হলো, তারপর লাস্টের দিকে উয়েদা একটা গোল করলেন। ফেইনুর্ড প্লেড ব্রিলিয়েন্টলি ওয়েল। বায়ার্ন মিউনিখের যে সাস্টেইন পজিশন, একটার পর একটা পজিশন রেখে আক্রমণে যাওয়ার কোনোভাবে কোনো কাজ করে নাই। ইয়ার ম্যাচটা ওয়াজ ফাইন, সেল্টিকের ম্যাচটাও বেশ ইন্টারেস্টিং ছিল। তিনটা গোল বাতিল হলো, পেনাল্টি মিস হয়েছে। সেখান থেকে সেল্টিক বহুদিন বাদে, যে দলটা কিছুদিন আগেও ডর্টমুন্ডের কাছে 7-8 গোল খেলো না চ্যাম্পিয়ন্স লিগে, সেই দলটা এখন চলে যাচ্ছে অ্যাটলিস্ট নকআউট পর্বের প্লে অফে। আপনি নিশ্চয়ই চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিল, মহাবিখ্যাত এবং কুখ্যাত পয়েন্ট টেবিলটা দেখতে চাইবেন। 1 নম্বর অবস্থানে কে আছে? ট্রিভিয়া, লিভারপুল। 2 নম্বর বার্সেলোনা, আর্সেনাল 3-0 গোলে জিতে তারা পয়েন্ট টেবিলে 3-এ উঠেছে। ইন্টার মিলান পুরো টুর্নামেন্টে এখনো পর্যন্ত তারা মোটে একটাই গোল হজম করেছে, তারা পয়েন্ট টেবিলে 4-এ। আতলেতিকো মাদ্রিদ একটা দারুণ জয়ের পরে পয়েন্ট টেবিলের 5-এ তারা রয়েছে। এসি মিলান 6-এ উঠে গেছে, আতালান্তা 7-এ, লেভারকুজেন 8-এ। এই 8টা দলের ক্ষেত্রে যদি আমরা বলি, এরা যদি পরের সপ্তাহে 8-এর ভেতরে থাকে তাহলে তারা একটা টোটকা দিয়ে রাখা ভালো এখানে, যে স্টার এবং ডাবল স্টারের ব্যাপার ছিল। একটা স্টার অর্থাৎ হচ্ছে তারা রাউন্ড অফ 16 কনফার্ম করে ফেলেছে শুধুমাত্র 2টা দল, একটা হচ্ছে লিভারপুল এবং বার্সেলোনা। বাকি যে দলগুলোর পাশে ডাবল স্টার রয়েছে তারা অ্যাটলিস্ট রাউন্ড অফ 16-এর প্লে অফ পর্যন্ত খেলতে পারবে। সেখানে আসলে প্লেসমেন্টের পজিশনে চেঞ্জ আসবে, কারণ অনেকগুলো দল আসলে 13 পয়েন্টে বসে আছে, অনেকগুলো দল 12 পয়েন্টে বসে আছে, 11, মানে কনজেশন আছে। এবং লাস্টের ম্যাচ ডেতে যেখানে 18টা ম্যাচ একসঙ্গে শুরু হবে, একটা অদ্ভুত দিন যাবে বুধবার রাতে। সেই দিন হচ্ছে সবগুলো আসলে টের পাওয়া যাবে। খুব বেশি দেরিও না, মাত্র এক সপ্তাহ পর, এক্স্যাক্টলি ব্যাক টু ব্যাক উইকে খুব বেশি আপনি আসলে দেখার সুযোগ পান না, আনলেস ইটস নকআউট পর্বের গেম। আমরা পয়েন্ট টেবিলের পরের অংশটা দেখে নেই। পয়েন্ট টেবিলের পরের অংশে অ্যাস্টন ভিলা নেমে গেছে। অ্যাস্টন ভিলা পারবে? অ্যাস্টন ভিলার অবশ্যই পারা উচিত, তবে হয়তো টপ 8-এ তারা ফিনিশ করতে পারবে না। অ্যাস্টন ভিলার ম্যাচটা কিন্তু সেল্টিকের সঙ্গে একটা ইন্টারেস্টিং রাইভালরি আছে তাদের, সেই ব্যাটলটা হবে। মনাকো 10 নম্বরে নেমে গেছে, ফেইনুর্ড একটু উপরে উঠে এসেছে, লিল নিচে নেমে গেছে। ব্রেস্ট শাখতারের কাছে হেরে যাওয়ায় তাদের কোয়ালিফিকেশন চান্সেস ডিরেক্টলি একটু কমে গেছে। ডর্টমুন্ডের অবস্থা বেশ খারাপ, বায়ার্নের অবস্থা তো আমরা দেখলাম। রিয়াল মাদ্রিদ তারা মোটামুটি কিন্তু একটা টপ 8-এ ফিনিশ করার মতো জায়গায় চলে আসছে, এবং লাস্টের দিন ব্রেসের সঙ্গে ম্যাচ, শেষ ম্যাচটা যদি জিততে পারে তাহলে আমার ধারণা তারা টপ 8-এ ঢুকেও যেতে পারে শেষের দিকে। রিয়াল মাদ্রিদ তাদের শেষ দিকে এসে যত রকম সংখ্যা ছিল, যা ছিল সব কাটিয়ে উঠেছে। পয়েন্ট টেবিলের পরের অংশটা আপনি দেখতে চাইবেন, যেখানে আপনি ম্যানচেস্টার সিটিকে খুঁজে পাবেন না। আপনি যদি ম্যানচেস্টার সিটির সমর্থক হয়ে থাকেন, আপনার জন্য দুঃখের খবর। 17 নম্বর ইউভেন্টাস আছে, এরপরে সেল্টিক, পিএসভি, ক্লাব ব্রুজ, বেনফিকা, পিএসজি, স্পোর্টিং সিপি, স্টুটগার্ট। এবং এই যে ম্যানচেস্টার সিটি পয়েন্ট টেবিলের পরের অংশ দেখলে আমরা বুঝতে পারবো 20 নম্বর দল ক্লাব ব্রুজ, তাদের এগেইনস্টে খেলতে হবে ম্যানচেস্টার সিটিকে শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে। ওই ম্যাচে সিটিকে জিততে পারতে হবে, নইলে তারা বাদ। আর পিএসজির শেষ ম্যাচ ভিএফবি স্টুটগার্টের বিপক্ষে, সেটা আবার তাদের অ্যাওয়ে ম্যাচ। পিএসজি কে আমরা কিন্তু বলতে পারি না যে পিএসজি উঠে গেছে। পিএসজি কে নিয়ে আপনি যতই প্রশংসা করেন না কেন, আর ম্যানচেস্টার সিটিকে নিয়ে আপনি যতই তাচ্ছিল্য করেন না কেন, শেষ ম্যাচ ডেতে বরং ম্যানচেস্টার সিটি ফেভারিট থ্রু করার জন্য। ক্লাব ব্রুজের সঙ্গে আপনি ম্যানচেস্টার সিটিকেই ফেভারিট ধরবেন ঘরের মাঠে ম্যাচ। অবশ্য ক্লাব ব্রুজ ইজন্ট অ্যান ইজি অপোনেন্ট, এক্স্যাক্টলি ইজন্ট অ্যান ইজি অপোনেন্ট। ক্লাব ব্রুজের হচ্ছে একটা আনবিটেন স্ট্রিক কিন্তু এখনো বাকি আছে। আতালান্তার সঙ্গে তো ম্যাচ ছিল, রাইট? আতালান্তার সঙ্গে ম্যাচটায় ওই হারার আগে তারা একটা চান্স পেয়েছিল, ভালো চান্স। ওইখান থেকে তারা যদি গোল করতে পারে, ম্যাচটা আর ওই রকম এক পেশে নাও হতে পারতো। খুব 50-50 গেম হওয়ার একটা সুযোগ ছিল। এবং ক্লাব ব্রুজের সঙ্গে মানে সামহাউ ড্র আপনি যদি দেখেও ফেলেন, ইট উডন্ট বি মানে সারপ্রাইজিং কিছু হবে না। ব্রুজ কিন্তু এরকম নাটক জমিয়ে দেয়, মানে তাদের সান্তিয়াগো বার্নাবিউতে গিয়ে নাটক করার আছে, এক্সপেরিয়েন্স আছে। আর পয়েন্ট টেবিলের শেষ অংশে যারা বাদ, তারা তো বাদ, তাদেরকে নিয়ে কথা বলার কি খুব কিছু আছে? তারা সবাই বাদ। ইয়াং বয়েজ বাদ পড়েছে, এইজন্য একটা স্ল্যাশ দিয়ে দেওয়া। স্টুমগ্রাস, রেড স্টার, এর মধ্যে অবাক হওয়ার বোধহয় একটাই দল বোধহয়, তাই না? জিরোনা না রেড স্টার, কার কথা বলছেন? জিরোনা তো আছে, ঠিক আছে, কিন্তু এর আগে ওই যে লাইপজিগ ছিল, লাইপজিগ আগের হাফে লাইপজিগই অবাক করার মতো ঘটনা। চ্যাম্পিয়ন্স লিগের তাহলে শেষ ম্যাচ ডেতে একটা ওয়াইল্ড প্রেডিকশন দেন তো, কি ঘটবে শেষ ম্যাচে? ওয়াইল্ড প্রেডিকশন যাবে
পিএসজি বাদ পড়ে যাবে না ম্যানচেস্টার সিটি? আরে আপনি আজকে বলেন, মানে এই মুহূর্তে বলেন, এটা খুব ভাবনা চিন্তা করার জায়গা তো নাই, মানে পরের সপ্তাহে আবার চেঞ্জ করে না, কোনো কিছু পাল্টাবে না, সবাই দুটোই চলে যাবে। খুবই যারা আছে টপ 24 তারা আসলে দিন শেষে জায়গায় পড়বে এবং তারা সবাই শুরু করবে, আর অন্য কিছু হলে তো হয়তো পিএসভি বাদ পড়তে পারে। আমার ধারণা পিএসভি ঠিক ওভাবে এখন আপনি বড় দলের কাতারে ধরবেন না, তবে লুক ডিয়ং। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.